যুক্তরাজ্য সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী টিউলিপ সিদ্দিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবারের সদস্য এবং কি বলা হয় যে শেখ হাসিনার বোনের মেয়ে মানে শেখ রেহানার মেয়ে টিউলিপ এই মুহূর্তে যুক্তরাজ্যে তাকে নিয়ে চলছে আরেকটা তোলপাড় খেলা। যুক্তরাজ্যের যে প্রভাবশালী গণমাধ্যমগুলো আছে তারাও তাকে নিয়ে ব্যাপক নিউজ করা শুরু করেছে। আর কানেক্টিভিটিটা হচ্ছে ওই যে বাংলাদেশে যেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়া করছে, সেখানে বাংলাদেশ সরকারের সাথে যখন এটা ডিল হয় আপনার $400 কোটি ঘুষ লেনদেনের একটা আমরা দেখেছিলাম যে একটা প্রতিষ্ঠান তারা দাবি করেছিল। এটা নিয়ে মাঝখানে আলোচনা চুপচাপ থাকলেও আবার নতুন করে এই বিষয়টা যুক্তরাজ্য সরকারের আলোচনার মধ্যে এই মুহূর্তে তোলপাড় চলছে। ব্রিটেনের লেবার সরকারের মন্ত্রী টিউলিপ তিনিও এ নিয়ে চাপের মুখে আছেন। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুক্তি সইয়ের সময় টিউলিপ সরকারি প্রতিনিধি দলের অংশ হিসাবে শেখ হাসিনার সাথে রাশিয়ার যেই স্টেট আছে ক্রেমলিন, তিনি সেইখানে গিয়েছিলেন। সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়। এ নিয়ে বিরোধী রক্ষণশীলদের সরব হতে দেখা গেছে পার্লামেন্টে। তারা মন্ত্রী হিসাবে টিউলিপের এই পদকে তারা মনে করছে যে তাকে এই পদ থেকে ইস্তফা দেওয়া উচিত। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলে এই সংক্রান্ত একটা বিশেষ প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে যে মন্ত্রী টিউলিপের উপর ব্রিটেনের আর্থিক খাতের দুর্নীতি দূরীকরণের দায়িত্ব ন্যস্তে থাকলেও তার বিরুদ্ধেই বাংলাদেশে দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে। মানে টিউলিপ আপনার ব্রিটেন সরকারের যেই মন্ত্রী পদে আছেন তার উপর একটা স্পেশাল দায়িত্ব আছে, কি অর্থনৈতিক খাতের দুর্নীতি তিনি দূর করবেন। বাট সর্ষের মধ্যেই ভূতের দেখা। ব্রিটেনের বক্তব্য হচ্ছে যে বাংলাদেশে তো তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চলছে, সো এই পদটা কি তিনি মানে বহাল রাখতে পারেন নাকি তার এই পদ থেকে পদত্যাগ করা দরকার। এখানে বলা হচ্ছে যে আপনার প্রতিবেদনে বাংলাদেশ দুর্নীতি কমিশন টিউলিপ ছাড়াও তার মা শেখ রেহানা সিদ্দিক এবং খালা শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত করছে। বলা হচ্ছে যে শেখ হাসিনা 15 বছরের সময় বেশি লৌহ কঠিন হাতে দেশ শাসন করেছেন। শত শত বেসামরিক মানুষ নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হওয়ার প্রেক্ষাপটে ভারত পালিয়ে গিয়েছেন। বাংলাদেশ হাইকোর্টের নির্দেশে তাদের বিরুদ্ধে এই তদন্ত শুরু হয়েছে। হাইকোর্টের কাছে অভিযোগ পৌঁছেছে যে টিউলিপ সিদ্দিক সম্ভবত রাশিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তির মধ্যস্থতায় ছিলেন। সব মিলিয়ে ওই চুক্তির আর্থিক মূল্য ছিল 10 বিলিয়ন বা 1000 কোটি ডলার। বিদ্যুৎ কেন্দ্রটি করেছে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত কোম্পানি রোসাটম। আর এ নিয়ে আপনারা জানেন যে যুক্তরাজ্য রাশিয়ার সাথে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে কিন্তু একটা অবস্থান আছে। তো তীব্র অসন্তোষ রাশিয়ার প্রতি সে দেশের সরকারের। আর এর মাঝখানে টিউলিপের এই ইস্যুটা একটা পেচকি তৈরি করছে। বলা হচ্ছে যে 2013 সালে ক্রেমলিনে হাসিনা এবং পুতিনের উপস্থিতিতে চুক্তিটি হয়। এ সময় টিউলিপ সিদ্দিক সশরীরে সেখানে উপস্থিতি ছিলেন। তখন ব্রিটেনের লেবার পার্টির কাউন্সিলর পদে দায়িত্বশীল তিনি ছিলেন। এই তিনজন ছাড়া দুদকের তদন্তের আওতায় আছেন খালাতো ভাই সজীব ওয়াজেদ জয়। এ নিয়ে যুক্তরাজ্যের এই প্রভাবশালী গণমাধ্যম ডেইলি মেল টিউলিপের সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন, তিনি কোনো রকম মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তো এরপরে আপনার এ নিয়ে নানান মন্তব্য চলছে। পার্লামেন্টে খুবই তোলপাড় অবস্থা যে টিউলিপকে মন্ত্রীপদ থেকে পদত্যাগ করতে হবে। এখন বিদেশে যেটা হয় আর কি, বিদেশের মন্ত্রী এমপি যারা দেখছি সামান্য কোনো কিছু হইলেই তারা কিন্তু পদত্যাগ করে ফেলে। বাট যেহেতু টিউলিপ একজন বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ, রক্তে বাংলাদেশের রক্ত আছে, আমাদের দেশের মন্ত্রী এমপিরা সহজে পদত্যাগ করে না। এখন টিউলিপ কি পদত্যাগ করবেন নাকি করবেন না, যদিও এটা জাস্ট অভিযোগ, তদন্তের ইস্যু আছে, বিশাল একটা প্রসেসিং আছে। রাশিয়া এটা নিয়ে খেলছে, তারা পাল্টা মামলা করেছে, যে প্রতিষ্ঠান এটা নিয়ে একটা নিবন্ধন প্রকাশ করেছিল। তো সব মিলিয়ে পুতিনের হাতেই টিউলিপের ভাগ্য কিন্তু এই মুহূর্তে নির্ধারিত হতে যাচ্ছে। দেখা যাক কি হয়, পুতিন কাকু বিষয়টাকে কিভাবে মানে সামাল দিতে পারেন। পুতিন যদি ফেল হয় তাহলে টিউলিপের মন্ত্রিত্ব যেতে পারে, তার এমপিও যেতে পারে, আবার তিনি আইনের মুখোমুখিও হতে পারেন। কথায় আছে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বিশেষ করে যখন আপনি রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি অথবা আপনার কথায় অন্য কোনো রাষ্ট্রের সাথে একটা ইফেক্ট ক্রিয়েট হয়। আমরা যারা মিডিয়াতে কাজ করি অথবা সোশ্যাল মিডিয়াতে কথা বলি, আমরা সামান্য ব্যক্তি, আমাদের কথায় আসলে বাংলাদেশ নামক রাষ্ট্রের সাথে অন্য কোনো দেশের কোনো ঝামেলা হবে না, কূটনৈতিক পর্যায়ে কোনো রকম ইফেক্ট পড়বে না। বাট যদি আমি কালকে সরকারের কোনো গুরুত্বপূর্ণ পদে বসি,
আমি একটা স্ট্যাটাস দিব, আজকে যেই ভাষায় আমি কথা বলি আমার কিন্তু এই ভাষায় কথা বলার সুযোগ থাকবে না, এটার কিছু রুলস আছে। তা আমরা কথা বলছি বর্তমান সময়ে সরকারের একজন প্রধান মাস্টার মাইন্ড উপদেষ্টা মাহফুজের একটা স্ট্যাটাস আপনাদের খেয়াল থাকার কথা, যে বৃহত্তর বাংলাদেশ নিয়ে একটা মানচিত্র তিনি দিয়েছিলেন, এমনকি সেখানে লম্বা চূড়া বক্তব্য লিখে সম্ভবত 2 ঘন্টা পরেই তিনি তার পোস্টটা ডিলিট করে ফেলেছিলেন, কিন্তু এর মাঝখানেই তার এই পোস্টটা ভাইরাল হয়ে গিয়েছে। তো ডিলিট করার পেছনে যেটা আশঙ্কা করা হচ্ছিল সেই আশঙ্কাটাই কিন্তু দিন শেষে সত্যি হয়েছে, যে বিষয়টা নিয়ে ভারত কনসার্ন করবে এবং এতে বাংলাদেশ সরকারের জন্য একটা ইমেজ সংকট তৈরি হবে। যে ভারতের মিডিয়া যেটা বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার মৌলবাদী, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের মধ্যে এই মাহফুজকে কিন্তু ভারতের মিডিয়া বলছে সে হিজবুত তাহরির সদস্য, এরকম কিন্তু তাদের মিডিয়াতে তার পুরনো কয়েকটা ছবি দিয়ে তারা প্রকাশিত করেছে। ইভেন এই আলোচনাটার আগেই ভারতের মিডিয়াতে সার্জিস এবং মাহফুজ এরা কিন্তু আলোচিত, হাসনাত ততটা না, বাট এরা আলোচিত। তো এরপর যখন তিনি সেই স্টেটাসটা দিলেন এবং ডিলিট করলেন, সেটা নিয়ে আপনার কি বলে যে তীব্র প্রতিবাদ জানিয়েছে ভারত। আজকে আমরা যখন নিউজটা করছি, গতকালকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই উপদেষ্টা মাহফুজের এই বক্তব্যটাকে কেন্দ্র করে বা পোস্টটাকে কেন্দ্র করে তারা তাদের অবস্থান জানিয়েছে। মুখপাত্র জনসম্মুখে দায়িত্বশীল মন্তব্যের গুরুত্বকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, নয়াদিল্লি সবাইকে মনে করিয়ে দিতে চায় জনসমক্ষে মন্তব্য করার সময় সচেতন থাকা উচিত। ভারতের লক্ষ্য হচ্ছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ককে আরও মজবুত করা। তো এই ধরনের মন্তব্য যেটা মাহফুজ করেছে জনসম্মুখে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, তো তাকে এই দায়িত্বশীল মন্তব্যের গুরুত্বটা তারা স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে আমরা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, সম্ভবত হতে পারে বাংলাদেশের যে রাষ্ট্রদূত আছেন ভারতে তাদের কাছে, অথবা বাংলাদেশ হাইকমিশন যেটা ভারতে আছে তাদের কাছে এই বিষয়ে ভারত তাদের কড়া আপত্তির কথা জানিয়েছে। আমরা জানতে পেরেছি যে মন্তব্যের কথা বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সেই পোস্টটিকে আবার সরিয়েও নেওয়া হয়েছে। তো এখান থেকে মানে আমরা যেটা বারবার বলি আর কি, যে উপদেষ্টা মাহফুজ বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফিলোসফিক্যাল বক্তব্য দিয়ে থাকেন। ইভেন কোনো দপ্তরবিহীন একজন মন্ত্রী আছেন, তার কোনো স্পেশালি দপ্তর নেই, তো বলা হয়ে থাকে যে যার কোনো দপ্তর নেই তিনি খুবই প্রভাবশালী হন। আবার ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গুরুত্বপূর্ণ সফর সঙ্গী হিসাবে যারা যায়, এদের মধ্যে নাহিদ বা আসিফ খুব বেশি গুরুত্ব না পেলেও উপদেষ্টা মাহফুজ তিনি কিন্তু গুরুত্ব পান। আপনি দেখেন সর্বশেষ যে মিশরের কায়রোতে D8 সম্মেলনে আমাদের প্রফেসর ইউনূস তিনি ঘুরে আসলেন, সেখানে আমরা দেখেছি উপদেষ্টা মাহফুজের সরব উপস্থিতি, বা বিভিন্ন সময় তার যে বিভিন্ন বক্তব্য সেগুলো কিন্তু আলোচনার মধ্যে থাকে। তো বাংলাদেশের গুরুজনরাও বলছেন বা যারা রাজনীতিতে সচেতন তারা বলছেন যে মাহফুজের এমন মন্তব্য কোথাও না কোথাও এটা সরকারের জন্য যেমন ঝামেলার একটা কারণ হয়ে যায়। যেমন আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন মন্ত্রীরা বা একদম দায়িত্বশীল ব্যক্তিরা বিভিন্ন ধরনের কথা বলতেন, আবার বলে যখন পেঁচে পড়তেন তখন বলা হইতো যে এটা তার ব্যক্তি মন্তব্য, দলের না। এই বক্তব্যটা দল থেকে বলা হইতো, কিন্তু জনগণ এটাকে কি মানতো যে ভারতের সাথে বাংলাদেশের স্বামী স্ত্রী সম্পর্কে? এই কথা কে বলছে? এটা কি শেখ হাসিনা বলছে, ওবায়দুল কাদের বলছে? না, এটা আমাদের একজন সাবেক মন্ত্রী বলছেন, আমি ওনার নামটা নিতে চাইলাম না। যাই হোক, তো এখন এই বক্তব্যটা তো সবাই খায়া ফেলছে, বাট পরে বলা হয়েছে এটা তার ব্যক্তি সম্পর্ক বা ব্যক্তি মন্তব্য। সরকার এই ধরনের কোনো বক্তব্য দেয়নি বা এ ধরনের কোনো আবদারও করেনি। বাট আপনি তো পার্ট অফ গভর্নমেন্ট, আপনি সরকারের একটা পার্ট, গুরুত্বপূর্ণ পদে আছেন। সো ডিসেন্ট অন্তত রাখতেন, সেটা একরকম ছিল। ডিসেন্ট ডিলিট করছেন, এটাতে কি হলো যে মানুষের কাছে একটা নেগেটিভিটি তৈরি হলো। আবার আমরা দেখেছি আওয়ামী লীগের বিরুদ্ধে সার্জিস এবং হাসনাতের একটা রিট করছিল খুব দ্রুত গতিতে, আবার খুব দ্রুত গতিতে সেটা রিটটাকে বন্ধ করে দিল বা তারা এটা উইথড্র করে ফেললো। ওয়াই? যে কোনো কাজ করার আগে ভেবে চিন্তে করতে হবে যে আমি এই কাজটা করে আসলে টিকে থাকতে পারবো কিনা, বা এইটার রেজাল্ট বাংলাদেশের উপরে কি আসবে। আমি হয়তো কোনো কারণে বিদেশে চলে গেলাম, কিন্তু এটার একটা কোনো রকম নেগেটিভ সিচুয়েশন তৈরি হলে সেটার ঝামেলাটা কি হবে? মোটা দাগে ভারতের সাথে পাঙ্গানিয়া শত্রুতা নিয়ে বাংলাদেশ মানে আপনার শান্তি স্থিতিশীল অবস্থায় কখনোই থাকবে না।
যুদ্ধ তো দূরের কথা, এইটা আমাদের স্বীকার করতে হবে। আমরা কলিজা নিয়ে দাঁড়াই থাকতে পারবো, কিন্তু লড়াই করার চান্সই তো পাবো না ভাই। এদের কাছে যে মেশিনারিজ আছে, তাই না? তো পাকিস্তান কি আমাদের পক্ষ হয়ে যুদ্ধ করবে? আর পাকিস্তান কেন আসবে আপনার মনে হয়? যে না, আমারে মারলে পাকিস্তান আসবে। এগুলো হচ্ছে পাকিস্তান প্রীতি টাইপ মেন্টালিটির। বাংলাদেশের সাথে পাকিস্তানের ওই রকম কোনো মানে কি বলা হয় যে দ্বিপাক্ষিক চুক্তি নাই, মিত্রতা নাই, যে বাংলাদেশে কেউ আক্রমণ করলে পাকিস্তান দৌড়ের উপর আইসা আপনার পিঠের উপরে ছাতা হিসেবে থাকবে। বাংলাদেশ মিয়ানমারের সাথে যুদ্ধ লাগলেই টিকবে না। এখন তো মিয়ানমারেরও দুইটা পার্ট। বাস্তবতা হচ্ছে এইটা, আমরা সাহসী জাতি, বীরের জাতি, কিন্তু আপনি তো ভাই তলোয়ার নিয়ে, লাঠি নিয়ে সে ৭১-এর মতো যুদ্ধ করবেন। এখন প্রযুক্তির যুগ। আপনি দেখেন না যে আমেরিকা হানিয়ারে শেষ করবে, অথবা আপনার ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে শেষ করবে, অথবা ওই যে কি বলা যে ওইটার যিনি নেতা ছিলেন, দেখছেন কই থেকে বৈশা মেশিনে টিপ দে, কই থেকে উইরা আসে, মিশন শেষ করে, কোনো কিছু লাগে না। আজকের দিনের যুদ্ধটা ইরান কি তাদের সেনাবাহিনী ইসরায়েল পাঠিয়েছিল? পাঠায় নাই। শক্তিশালী ক্ষেপণাস্ত্র বাংলাদেশের কাছে আছে এগুলা? তা আপনি এটা বুঝতে হবে। প্রতিবেশী হিসাবে সবার সাথে আমাদের সুসম্পর্ক রাখতে হবে। কারোর সাথে অভার প্রীতি, কারোর সাথে বন্ধুত্ব, এটাতে কি হবে? বাংলাদেশ বাটে পড়বে। তো বাংলাদেশ বাটে পড়লে এই লেভেলে যারা একবার পৌঁছা যায়, এমপি মন্ত্রী, তারার কি কিছু হয়? আওয়ামী লীগের যারা একদম বড় ক্লাসিক ক্যারেক্টার ছিলেন, তারা কি কেউ দেশে আছেন? বিলিয়ন্স অফ ডলার কামাইয়া ভাই দেশ ছেড়ে চলে গেছেন। বাটে পড়ছে কারা? ওই যে গ্রামের ওই লোকটা, যিনি আওয়ামী লীগের প্রোগ্রাম হলে তিনি যাইতেন, চা দোকানে বসতেন, বঙ্গবন্ধুর পক্ষে দুইটা কথা বলতেন। এই লোকটা কিন্তু এখন বাটে। তারা দেখলে মানুষ ট্রিট করতেছে, হাহারি এক দিচ্ছে তার পোস্টে ফেসবুকে। তিনি এখন ভাই নীরবে নিভৃতে চলাফেরা করেন। আবার গায়েবী মামলার তিনি আসামি। এতদিন বিএনপির সময় এটা ছিল না? ছিল তো। সরকার পতনের ঠিক আগ মুহূর্তে বিএনপির কমিটিতে অতীতে নাম ছিল। গত 10 বছরও হয়তো এই লোকটা রাজনীতি করে না, 20 বছর আগে নাম ছিল। এদেরকে পর্যন্ত আওয়ামী লীগ সরকার তৎকালীন প্রেক্ষাপটে গ্রেপ্তার করছে। তো তারেক রহমান কি ঝামেলায় পড়ছে? তিনি একটা ঝামেলা ছিলেন, সেখান থেকে বের হয়ে কোথায় আছেন? লন্ডন। যত বড় বড় নেতারা দেশের বাইরে ছিলেন, এখন সবাই আবার আসতেছেন, তাই না? সো সরকারের যারা দায়িত্বশীল ব্যক্তি থাকবেন, বাংলাদেশকে নিরাপদ রাখার স্বার্থে আপনারা যে কোনো অ্যাক্টিভিটিস করবেন। ওই ভারতের এটা দখল করে ফেলা, অথবা পাকিস্তানের সাথে ওইটা করে ফেলা, এই বিষয়গুলোতে বাংলাদেশ বিপাকে পড়বে। আপনারা অনেক বড় জায়গায় পৌঁছে গেছেন, নিরাপদে দেশ ছেড়ে চলে যাবেন, পরিবার নিয়েও চলে যাবেন। আমরা যাবো কই ভাই? নিশ্চয়ই উপদেষ্টা মাহফুজ আবেগের বসে সামনের দিকে আপনি কোনো আর বক্তব্য দিবেন না, যেটাতে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য নেগেটিভ হবে। ভালো থাকুন।